নমস্কার। মুক্তির গল্প কবিতায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আমার আজকের নিবেদন লেখক বুদ্ধদেব গুহর লেখা গল্প প্রজন্মের অন্তিম পর্ব। সত্যি গল্পটি পড়তে পড়তে কখনো কখনো মনে হয় একজন বাবা মায়ের কাছে এরকম স্বার্থপর ছেলে মেয়ের চেয়ে নিঃসন্তান থাকা বোধ হয় বড় সুখের। বোজদাকে অনেক ধরাধরি করার পর খোকার জামশেদপুরের চাকরিটা জোগাড় করেন সূর্যকান্ত। মনে পড়ে সে সময়ই সেকেন্ড হ্যান্ড অ্যাম্বাসেডর গাড়িটাও কেনেন। কিন্তু খোকার বিয়ের পরই খোকার তখনকার কোয়ার্টার সুন্দর করে সাজাবার জন্য অনেক টাকার দরকার হয়ে পড়েছিল। বৌমার বাপের বাড়ি থেকে শাখা সিঁদুর দিয়েই পাঠিয়েছিলেন তাকে। সুন্দরী দেখেই পছন্দ করেছিলেন। কুটুম বাড়ি থেকে টাকা নেওয়ার মতো ছোট লোক কখনোই ছিলেন না সূর্যকান্ত। সেই সময়ই ওর গাড়িটাকে বিক্রি করে দেন সূর্যকান্ত। মৃণালিনী নিষেধ করেছিলেন, তাও মনে পড়ে। সূর্যকান্ত বলেছিলেন, আহা ছেলে মানুষ, এই তো আনন্দ মজা করার সময়, আমাদের বিয়ের পরের দিনগুলোর কথা ভুলে গেলে? আমাদের জন্য তো করার কেউ ছিল না, ওরাই তো আমাদের সব, ওদের সুখই তো আমাদের সুখ। একটা টর্চের আলো পড়ল যেন বাইরে। কেউ কি এলো? মৃণালিনী উদ্বিগ্ন হলেন। আশেপাশের বাড়ি থেকে কেউ এলে ভালোই লাগে ওদের, যারা ওদের ঘনিষ্ঠভাবে চেনেন, যাদের সকলের অবস্থাও প্রায় ওদেরই মতো। এক চৌধুরীরা ছাড়া ওদের ছেলে বউ প্রতি মাসেই কলকাতা থেকে ওদের দেখতে আসে। কত কি নিয়ে আসে ওদের জন্যে, খাবার দাবার, জামা কাপড়। প্রতুল ওদের ছেলে, ইঞ্জিনিয়ার। কখনো কখনো গাড়ি নিয়েও আসে। তখন মৃণালিনী ও সূর্যকান্তকে নিয়েও ওরা এখানে ওখানে নিয়ে যায়। নিজের কারখানা আছে হাওড়া না কোথায় যেন। ছেলের বউটিও বড় ভালো হয়েছে, যেমন দেখতে তেমনই স্বভাব। কে বলবে নিজের মেয়ে নয়? চৌধুরী গিন্নিকে এমন করে মা বলে ডাকে যে মৃণালিনীর বুকটাও যেন জুড়িয়ে যায়। চৌধুরীরা এলেই নিজেদের ছেলে বউয়ের কথা মনে পড়ে যায় ওদের, বড়ই খারাপ লাগে। কিন্তু একদিন চৌধুরী গিন্নি খোকার সম্বন্ধে কি একটা কথা বলতে গেছিলেন। সঙ্গে সঙ্গে মৃণালিনী বলেছিলেন যে আমার খোকাকেও বকাবকি করেই থামাতে হয়। আমাদের জন্যে যে কি করবে, কিসে আমাদের সুখ, এই ভেবেই মরে যায় ওরা সব সময়। যেমন খোকা তেমন হয়েছে বৌমা, এমনটি আর হয় না। মৃণালিনী চৌধুরীদের বুঝিয়ে বলেন। আমরা বলি, ওরে আমরা বুড়ো হয়েছি, তোমাদের সুখই এখন আমাদের সুখ। আমাদের নিজেদের সুখ বলে এখন আর কিছু আলাদা করা যায় নাকি? উনিও খুব রাগারাগি করেন, বলেন একেবারে অপচয় করবে না, সামনে তোমাদের সমস্ত জীবন পড়ে আছে, আমাদের আর কদিন। তবু কথা শোনে কই ছেলে বউ? চৌধুরীরা বোঝেন সব, মুখে কিছুই বলেন না। এক মা বাবার কষ্ট অন্য মা বাবা বোঝেন। কদিন আগে পাটনা থেকে খোকার এক ছোটবেলার বন্ধু এসে থেকে গেল দুদিন ওদের সঙ্গে। মিলু ছেলেটা বড়ই ভালো, ডাক্তার। পাটনাতে খুব ভালো প্র্যাকটিস মিলুর। বিয়ে থা করেনি, একেবারে একই রকম আছে। মৃণালিনী কি আদর করবেন ওকে, মিলুই যে কত আদর যত্ন করে গেল এ দুদিনের তাদের দুজনকে, তা বলার নয়। মৃণালিনীর জন্য শাড়ি, সূর্যকান্তের জন্য ট্রাউজারের কাপড়, বাটার জুতো সব কিনে দিল। ইলেকট্রিক টোস্টারটা খারাপ হয়ে পড়েছিল দেখে একটা টোস্টার কিনে আনলো। আরও কত কি। কত বছর পর যে রসমালাই খেলেন মিলুর দৌলতে ওরা দুজন। আর বড় বড় কই মাছ, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে তেল কই, তা মৃণালিনী জানেন। সূর্যকান্তর গলায় তো কাটাই ফুটে গেল। ছোটবেলায় খোকা আর মিলু একই রকম ছিল।
বড় হয়ে দুরকম হয়ে গেছে। এখানেরই একটি মেয়েকে খুব ভালোবাসত, রানীকে। রানী এখন 2 ছেলের মা। এক চার্টার্ড অ্যাকাউন্টের সঙ্গে বিয়ে হয়েছে, কলকাতায় আছে। মেয়েটা ভুলে গেছে, কিন্তু মিলু ভোলেনি ওকে। মৃণালিনীর মনে হয় পুরনো স্মৃতির জন্যেই বারবার এখানে ফিরে ফিরে আসে মিলু। বাসারিয়ার চড়ুই ভাতের জায়গাতে গিয়ে দুপুরে ঘুরে বেড়ায় একা একা। রানীদের বাড়ি এক রাজস্থানী ব্যবসায়ী কিনে নিয়েছেন, তবু এখনো সকাল বিকেল সে বাড়ির সামনের পথ দিয়ে পায়চারি করে ও। ছেলেটা গভীর, জীবনে অনেক দুঃখ পাবে ভাবেন মৃণালিনী। মিলুর কাছে মৃণালিনী ও সূর্যকান্ত তাদের সমস্ত অভাব অসুবিধে অতি সাবধানে গোপন করে রেখেছিলেন। বলেছিলেন, এখানে চাকর মোটে পাই না, বুঝেছ বেটা? এ কোনো বাহানা নয়, নইলে খোকা 3টে চাকর রেখে দিত আমাদের জন্য। কাজের লোকগুলো সব হতভাগা, যদি বা আসে তা 2 দিন থেকেই পালায়। লোক না রাখতে পারার অক্ষমতাকে নানা অজুহাতেই ঠেকে রেখেছিলেন মিলুর কাছ থেকে ওরা, অন্য সব অক্ষমতাকেও। মৃণালিনী বলতেন বটে, কিন্তু মিলুর মুখ দেখে মনে হতো মিলু যেন ওর কথা সব বিশ্বাস করছে না। ছেলেটা সব শুনত, আর কেমন অবিশ্বাসী চোখে চেয়ে থাকতো মৃণালিনীর দিকে। যাই হোক, যে কদিন ছিল বড় হইচই হয়েছিল। কত পুরনো দিনের গল্প, খোকা আর সুধার ছোটবেলার কথা, এইসব। কত মজার কথা, গরমের ছুটিতে আম খাওয়া, তাদের শখের থিয়েটার, বাইরে চাঁদোয়ার নিচে গালিচা বিছিয়ে হ্যাচাক জ্বালিয়ে। তখন ইলেকট্রিসিটি ছিল না, কিন্তু অনেকই আলো ছিল মনের মধ্যে। বাড়ির হাতায় ঝিঝি ঢাকছে একটানা, টর্চের আলোটা কি সত্যি? বাইরে যেন কার পায়ের শব্দ পেলেন মৃণালিনী। এবারে জোরালো টর্চের আলো। অতিথি অভ্যাগত কেউ এলেই ভয় করে বড়। কি খাওয়াবেন, কি দিয়ে আতিথ্যতা করবেন ভেবেই আতঙ্কিত হন। একদিন এমন ছিল যখন অতিথি এলে ওরা সত্যিই খুশি হতেন, আজ ভীত হন। টর্চের আলোটা আরো জোরালো হলো। কে যেন কোলাপসিবল গেট ধরে ঝাঁকালো। সূর্যকান্ত নির্বিকার। কল্পিত প্রতিপক্ষকে জবরদান দিয়েছিলেন এই মাত্র। তারপর উল্টো দিকের শূন্য চেয়ারের দিকে মনোযোগ সহকারে চেয়ে রইলেন অনেকক্ষণ, যেন সিদ্ধেশ্বর বসে আছেন উল্টো দিকের চেয়ারে। সিদ্ধেশ্বর তার ছোটবেলার বন্ধু, তাস খেলার বন্ধু। সিদ্ধেশ্বর চলে গেছেন গত মাসে সেরিব্রাল অ্যাটাকে, 4 ঘন্টার মধ্যে। পালিয়েছে শালা, মনে মনে সূর্যকান্ত বললেন। এই ঠান্ডা, নির্জন, অপমানকর, অবসরপ্রাপ্ত অভাবী জীবনের গ্লানি থেকে পালিয়ে বেঁচেছে শালা। মাইজি কি যেন ডাকলো। মৃণালিনী বললেন, কে? সূর্যকান্ত শুনতে পেলেন না কিছু। ফিরতে দান দিলেন। বাইরে চমনলাল কোম্পানির ড্রাইভার জাগ্গু সিং দাঁড়িয়েছিল। সে হাত বাড়িয়ে একটা খাম দিল মৃণালিনীকে। বলল, साहब हमारा हाथ से भेजी, पैसेंजर लेके अभी मैं टाटा से आया। এই ট্যাক্সি ড্রাইভারের হাতে মাসে মাসে চিঠি পাঠায় খোকা। মৃণালিনী ভদ্রতা করে বললেন, বসবে না জাগ্গু? বড়ই শীত পড়েছে, চা খাও একটু। মৃণালিনী জানেন যতটুকু দুধ আছে তাতে কাল সকালে ওদের চায়ের মতোই হয়তো হবে না, কিন্তু তাহলে কি হয়? উনি হলেন গিয়ে টাটানগরের সান্যাল সাহেবের মা। উনি কি গরিব হতে পারেন? হলেও তো দেখাতে পারেন কি কারো কাছে? জাগ্গু সিং ভাগ্যে সবিনয়ে বলল, নেহি মাতাজি, আভি চায় পিকার আয়ে। জাগ্গু সিংয়ের হাতে চিঠি পেয়ে দুজনেই বড় আশ্বস্ত হলেন। খোকার চিঠি এলেই সূর্যকান্ত তা জোরে জোরে পড়েন।
মৃণালিনী তার চেয়ারের পাশে দাঁড়িয়ে চেয়ারের হাতলে হাত রেখে শোনেন। প্রত্যেকবার প্রত্যেকটি শব্দ উৎকর্ণ হয়। চিঠি দেখেই সূর্যকান্তর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তাস রেখে বললেন, চিঠি এসেছে? দাও দাও, আমাকে দাও। কি লিখেছে আবার বেটা দেখি। মৃণালিনী সূর্যকান্তর পাশে দাঁড়ালেন, বললেন, চিঠিটা পড়ো। বৌমার জ্বরটা বাড়ল না তো? হঠাৎ রাত করে চিঠি পাঠালো। পড়ো পড়ো, তাড়াতাড়ি পড়ো। সূর্যকান্ত চিঠিটা খুলেই জোরে পড়তে লাগলেন। নীলডি, জামশেদপুর, 20/12/83। বাবা, এক্ষুনি জামশেদপুর ফিরলাম কলকাতা থেকে। পরশু কলকাতা গেছিলাম, কারণ জয়তীর দিদি জামাইবাবুর বিয়ের অ্যানিভার্সারি ছিল। এসেই আপনার চিঠি পেলাম ও পাটনা থেকে মিলুর চিঠি। মিলু যেভাবে আমাকে লিখেছে তাতে এই সম্বন্ধে আমার কোনোই সন্দেহ নেই যে নিজেদের অভাব অসুবিধার কথা ওর কাছে বলেছেন। হয় মা, নয় আপনি, অথবা দুজনেই। আমি যে আপনাদের কত খারাপ ছেলে, আমি যে আপনাদের প্রতি কোনো কর্তব্যই করি না, এসব প্রচার করেছেন। নইলে ওর এত বড় সাহস হতো না আমাকে এসব লেখার। মানে যা ও লিখেছে। যাই হোক, মিলুর চিঠি পড়ে জয়তী তো রাগে প্রায় পাগলের মতো হয়ে গেছে। ও চিরদিনই আমাকে বলেছে আপনাদের জন্যে কিছুই না করতে। আপনাদের কোনো রকম দায়িত্বই আমাদের নয়। আজকালকার কোনো ছেলে দায়িত্ব নেয় না, নেওয়াও সম্ভব নয়। আপনাদের জন্যে আমি যা করেছি জোর করেই করেছি, জয়তীর মতের ও ইচ্ছার বিরুদ্ধে। এখন দেখছি ভুলই করেছি। আমার এখানে নানা রকম অসুবিধা। মৌকে এই মাস থেকে পিয়ানো শেখাবো ঠিক করেছি। আপনারা আপনাদের ছেলে মেয়েকে যেভাবে মানুষ করেছিলেন, আমরা সেই রকম জন্তু জানোয়ারের বাচ্চার মতো ছেলে মেয়ে মানুষ করার কথা ভাবতেও পারি না। এই মাস থেকে আপনাদের আমার পক্ষে 50 টাকার বেশি পাঠানো সম্ভব হবে না। আমার কিছু করণীয় নেই। গত 10 বছরে আমি আপনাদের জন্য যা করেছি তাতে আপনারা আমাকে মানুষ করতে যা করেছিলেন তা শোধ হয়ে গেছে বলেই আমার বিশ্বাস। আমার এই মানসিক অবস্থাতে আর কিছুই লেখা সম্ভব নয়। ইতি, ক্ষমা প্রার্থী, আপনার খোকা। সূর্যকান্ত প্রথম দিকে খুব জোরে জোরে চিঠিটা পড়তে আরম্ভ করেছিলেন। কানে কালা হবার পর ওর গলার স্বর অনেকই জোর হয়ে গেছে, কিন্তু চিঠিটা যতই পড়তে লাগলেন ততই তার গলার স্বর নেমে আসতে লাগলো। চিঠিটা পড়া শেষ করেই চেয়ারে গা এলিয়ে দিলেন সূর্যকান্ত। বেশ কিছুক্ষণ পর মৃণালিনীর দিকে চাইলেন একবার। দেখলেন মৃণালিনীর দু চোখ বেয়ে জল ঝরছে ঝরঝর করে। বহুদিন, বহু যুগ যুগ পরে সূর্যকান্ত মৃণালিনীকে হাত ধরে কাছে টানলেন, তারপর নিজের বুকের মধ্যে টেনে নিলেন। অস্ফুটে কি সব বললেন বোঝা গেল না। অনেকক্ষণ পর সূর্যকান্ত বললেন, মিনু, আমি চাই যে তুমি মরো, তুমি মরে বেঁচে যাও। আমি তোমাকে টানাপোড়েনের শ্মশানে রওনা করিয়ে দিয়ে তারপরই যাব। তুমি আগেই যাও। মৃণালিনী অস্ফুটে বললেন, এমন করে বলো না। আমি চলে গেলে পেনশনের টাকাটাও যে বন্ধ হয়ে যাবে। গলা বুঝে এলো সূর্যকান্তর। সে কথা বলতে বলতে মৃণালিনী মুখে কিছুই বলতে পারলেন না, শুধু মাথাটা ডান দিকে বাঁ দিকে নাড়াতে লাগলেন। বাইরে একটা প্যাঁচা ডেকে উঠল জোরে। এটা লক্ষ্মী প্যাঁচা নয়, হুতুম প্যাঁচা। লক্ষ্মী বেচারা আর এখানে আসবে না কোনো দিনও। অবশেষে বলবো, গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন এবং একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
ধন্যবাদ।